আমার নাম সজল, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বাবা মা দুজনেই সরকারি চাকরিতে, মাঝে মাঝে কর্মসূচি গ্রামে যেতে হয়। সে সময় পুরো বাড়ি একদম ফাঁকা থাকে। আমাদের ঠিক পাশের ফ্ল্যাটে থাকেন একজন নারী, প্রভা আপু, বয়স আন্দাজে ২৬-এর কাছাকাছি। উঁচু ছিমছাম গড়ন, ত্বক, ভরসা চোখে এক ধরনের অব্যক্ত আকর্ষণ, যাকে বলে নীরব সৌন্দর্য। তার স্বামী বিদেশে থাকেন, বছর ৪ হলো মাঝে মাঝে ২ মাস ১ মাসের ছুটিতে দেশে আসেন। তেমন সময় ও খুব একটা কোলাহল চোখে পড়ে না, বরং এমন মনে হয় যেন প্রভা আপু তার দাম্পত্য জীবনের থেকেও একাকিত্বের সাথে বেশি অভ্যস্ত হয়ে উঠেছেন। তার সাথে আমার সম্পর্কটা বরাবরই শালীন, ছাদে দেখা হলে হালকা হাসি, মাঝে মাঝে গেটের সামনে দাঁড়িয়ে সামান্য কথা, ব্যাস। কিন্তু একটা সন্ধ্যা সব বদলে দিল। সেদিন বাড়িতে আমি একা, আম্মু আব্বু গ্রামে ৫ দিনের জন্য। সন্ধ্যায় ছাদে উঠে বসেছিলাম বই নিয়ে, হঠাৎ পাশের ছাদের জানালা খুলে গেল। ওটা প্রভাব আপুর ঘরের জানালা। আমি চোখ তুলে দেখলাম তিনি জানলার পাশে দাঁড়িয়ে চুল মুছছেন। পরনে হালকা নীল কটনের শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ, কোনো সাজ নেই, কিন্তু তাতেই যেন অদ্ভুত এক উষ্ণতার প্রশান্তি ছড়িয়ে পড়ছিল। চোখে চোখে হতেই মৃদু হাসলেন। আমিও মাথা নাড়লাম। বাড়িতে একা? হ্যাঁ আপু, আম্মু আব্বু গ্রামে গেছে, তাই বলি ছাদে বই নিয়ে বসেছ, একা একা খাওয়া দাওয়া হয়? হয় না আপু, তাই আজকাল চা বেশি খাই। হঠাৎই প্রভাপু বললেন, চা তো আমিও এখন বানাতে যাচ্ছি, তুমি চাইলে আসো, একসাথে খাই। আমি একটু দ্বিধায় পড়লেও মাথা নাড়লাম। আচ্ছা আপু, আসছি। প্রবাহপুর ঘরটায় একটা গন্ধ আছে, নরম আলোর মতো। তার ঘরে ঢুকেই যেন মনে হয় কেউ হয়তো অনেকদিন কাউকে খুঁজেছে, অথচ মুখে কিছু বলেনি। সাদা পর্দা, ছোট্ট খোপে কয়েকটা গাছ, আর এক কোণে একটা টেবিল যেখানে 2টা চায়ের কাপ ধোয়া তুলছে। আমি চুপ করে বসে আছি, আর প্রভাবও চা ঢালছেন। তারপর আমার পাশে বসে পড়লেন। জানো সজল, একা থাকা অনেক সময় অভ্যেস হয়ে যায়, অথচ মন চায় কেউ পাশে থাকুক, শুধুই একটা কথা বলার জন্য। আমি মাথা নিচু করে বললাম, আপু আপনি যদি চান আমি মাঝে মাঝে আসতে পারি আপনার সাথে সময় কাটাতে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই এখন বড় হয়ে গেছিস। সজল অনেক বেশি বোঝে, এত ছোট আর নেই। সেই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভিতর কেমন করে উঠল একটা অজানা অনুভব, যেন আমি কোনো গল্পের প্রথম পৃষ্ঠায় দাঁড়িয়ে আছি। চা শেষ হতে না হতে হালকা বৃষ্টি নামল। তিনি হেসে বললেন, আচ্ছা, এই বৃষ্টির ভেতর গান শোনার ইচ্ছে হয় না? ধর। আমি বললাম, হয়, তবে কেউ না থাকলে শুনতে ভালো লাগে না। তিনি হঠাৎ করেই আমার হাতের উপর হাত রাখলেন। তাহলে থাক না, আজ আমার পাশে থেকে গান শোনো। বৃষ্টির টুপটাপ শব্দে ঘরটা যেন আরও নির্জন হয়ে উঠল। বাইরে চারদিক নীরব, দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছিল ব্যালকনির বৃষ্টির ধাক্কায় বাতাসে নড়ে ওঠা পাতার শব্দ। আমি আর প্রভাপ্রু একসাথে বসে আছি তার ছোট্ট বসার ঘরে, যেখানকার সবকিছু খুব পরিপাটি, কিন্তু কিছু যেন অতিরিক্ত নিঃশব্দ, যেন সময়ও এখানে হাঁটছে ধীরে ধীরে। টেবিলে রাখা ব্লুটুথ স্পিকারে পুরনো একটা গান চলছিল। এই পথ যদি না শেষ হয়। প্রভাবও হালকা করে বললেন, জানো সজল, এই গানটা আমার খুব প্রিয়। ছোটবেলায় সন্ধে হলেই বাবা এই গান ছেড়ে দিতেন, তারপর মা রান্নাঘর থেকে মৃদু গলায় গেয়ে উঠতেন। সেই সময়টা আর আসে না। আমি তার দিকে তাকালাম, মুখে যেন একরাশ বিষণ্ণতা জড়ানো এক মিষ্টি হাসি। আমি নরম গলায় বললাম, আপু, সমনে বদলায়, কিন্তু অনুভবগুলো থেকে যায়। কেউ যদি পাশে থাকে তাহলে সেই পুরনো গানগুলো আবার নতুন হয়ে ওঠে। তিনি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই আজ আমার পাশেই থাকিস। সজল, কথা বলতে ইচ্ছে করছে। খুব বেশি কিছু না, শুধু একটু মানুষ হয়ে পাশে বসে থাকা। আমি মৃদু হাসলাম। আমি তো আছি আপু। আলো তখন অনেকটাই ম্লান হয়ে এসেছে, ঘরে শুধু একটি টেবিল ল্যাম্প জ্বলছে। মৃদু আলোয় তার মুখ যেন এক নরম আলো ঢাকা পড়েছে, ঠিক যেন একটি ছবির ফ্রেম। হঠাৎ করে প্রভা আপু হাত বাড়িয়ে আমার গাল ছুঁয়ে দিলেন। সেই স্পর্শটা খুব কোমল, কিন্তু আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। তুই এত বুঝিস কি করে সজল? এত নরম স্বরে কথা বলিস, মনে হয় তোর সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায়। আমি কিছু বলার আগেই প্রভা আপু হঠাৎ সামনে ঝুঁকি এসে আমার গালে একটা আলতো চুমু দিলেন। এক মুহূর্ত থেমে থাকার সময় আমি বিস্মিত হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি মৃদু হাসলেন। ভয় পেয়েছিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না, তবে অবাক হয়েছি। প্রভাপু বললেন, ভালো লাগা কি শুধু তরুণ তরুণীর মাঝে হয়? বয়স কি অনুভবের সীমা ঠিক করে দিতে পারে? আমি জানি আমার জীবনের গল্প অন্যরকম, কিন্তু এই মুহূর্তটা, তার পাশে বসে এই গানটা শুনে, তোর চোখে তাকিয়ে, মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচতে পারি।
আমার হাত তখন তার হাতের উপর আমি স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম। তার হাতের কাঁপুনি সে ভীতু ছিল না, বরং ক্লান্ত। বহুদিন ধরে কারো সাহচর্য না পাওয়া এক নারীর কণ্ঠে আজ ছিল এক আত্মিক আহ্বান। আমি ধীরে ধীরে বললাম, আপু, আমি চাই আপনি আবার হাসুন, সময়টা যেভাবেই থাকুক আপনি একা থাকবেন না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আজ রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়িস আমার ঘরেই। আমি চাই না আবার সেই নীরবতা আমাকে গ্রাস করুক। আমি জানি এই সম্পর্কের শুরুটা শুধুই আকর্ষণের নয়, এটা এক আবেগের ভাষা যা বহুদিন জমে থাকা এক শূন্যতা থেকে জন্ম নিচ্ছে। ঘরের বাতি নিভে গেছে, এখন শুধু জ্বলছে একটা টেবিল ল্যাম্প, তার ম্লান আলো ছায়া পড়েছে প্রভা আপুর মুখে, সেই ছায়া যেন তার একাকিত্বের প্রতিচ্ছবি। আর সেই আলো ফুটে উঠেছে তার চোখের গভীরতা, যা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিল একটা স্পর্শ, একটা আশ্রয়ের জন্য। আমি পাশের সোফায় বসেছিলাম, কিন্তু তার চোখের চাহনিতে এমন এক টান ছিল। আমি নিজেই যেন অজান্তে উঠে গিয়ে তার পাশে গিয়ে বসলাম। দুইজনে চুপচাপ বাইরে। তখনও ঝিরঝির বৃষ্টি চলছে। হঠাৎ করে তিনি আমার কাঁধে মাথা রেখে বললেন, সজল, আমি খুব ক্লান্ত জানো, এই নিঃসঙ্গতা আমাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। দিনের পর দিন শুধু একা থাকা, কারোর স্পর্শ না পাওয়া, কারো সঙ্গ না পাওয়া। এটা কি ঠিক জীবন? আমি কিচ্ছু বলিনি, শুধু তার হাতটা আমার হাতে ধরে রাখলাম। হাতটা বেশ ঠান্ডা, কিন্তু সেই স্পর্শে ছিল অদ্ভুত এক উত্তাপ প্রভাব। ধীরে ধীরে আমার বুকের দিকে সরে এলেন, মাথাটা রাখলেন আমার বুকে, তার চুলের গন্ধে আমার মনে হচ্ছিল আমি যেন একটি অব্যক্ত গল্পের মধ্যে ঢুকে পড়েছি। তিনি বললেন, সজল, তোর বুকের ধড়ফড়ানি শুনতে পাচ্ছি। তুই খুব চুপ করে থাকিস তুই, কিন্তু তোর ভিতরে যে কত কথা জমে থাকে সেটা বোঝা যায়। আমি জানি তুইও একা। আমি শুধু বললাম, আপু, আজকে যদি আমি কিছু না বলি বুঝিনিও, আমি সব অনুভব করছি, শুধু ভাষা খুঁজে পাচ্ছি না। তিনিও কিছু বললেন না, ধীরে ধীরে আমার দিকে ফিরলেন, মুখের মধ্যে যেন এক চুম্বক টান। আমি অল্প একটু ঝুঁকে এলাম, তার নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমার ঠোঁটের এক কোণায় আলতো করে তার ঠোঁট ছুঁয়ে গেল। প্রথম জুমু শব্দহীন, ধীর, কিন্তু হৃদয়ের ভেতরে এক রাশ আবেগের ঝড় তুলল। আমরা কেউই তাড়াহুড়ো করিনি, যেন সময়ও থেমে গিয়েছিল আমাদের জন্য। তারপর তিনি আমার বুকের ভিতর ঢুকে পড়লেন, এক নিঃশব্দ আলিঙ্গনে, এত খাঁটি, এত নিরাপদ এক আলিঙ্গন, যেন একজন মানুষ বহুদিন পর কারোর কাছে সত্যিই নিজেকে ছেড়ে দিতে পারছে। আমি শুধু জড়িয়ে ধরেছিলাম তাকে শক্ত করে, কোনো তাড়া ছিল না, কোনো কাম ছিল না, শুধু ছিল ভালোবাসার উষ্ণতা। তার চোখ তখন আমার কাঁধে নুকনো, আর আমি তার চুলে বোলাচ্ছি। প্রভাবু ধীর এ বললেন, সজল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি চাই তুই থাকিস আমার পাশে, আজ শুধু ঘনিষ্ঠতা নয়, আজ চাই ভোর পর্যন্ত একটা মানুষকে পাশে পাওয়ার নিশ্চয়তা। আমি তার কপালে চুমু খেয়ে বললাম, আমি আছি আপু, ঠিক এইখানে, যতক্ষণ তোমার দরকার ততক্ষণ তুমি একান্ন। সেই রাতে আমরা পাশাপাশি শুয়েছিলাম, মাঝে মধ্যে হাত ধরেছি, কখনো কপালে চুমু দিয়েছি, কখনো বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছি। কোনো তাড়াহুড়ো ছিল না, বরং ছিল এক ধরনের অনুভব, যেখানে ঘনিষ্ঠতা মানে ছিল মানসিক ছায়া, উষ্ণ আশ্রয়, শুধু শরীরের নয়, হৃদয়ের পাশে থাকার নাম। ভোরের হালকা আলো ঘরের জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। রাতের বৃষ্টি থেমে গেছে, কেবল ছাদের কার্নিস থেকে টুপটাপ জল পড়ার শব্দ। আমাদের দুজনের মাঝে তখনও এক নিঃশব্দ গাঢ় প্রশান্তি। প্রভাব তখনও আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, তার নিঃশ্বাসের শব্দ নিঃসন্দেহে বলে দিচ্ছিল বহুদিন পর এমন একটা রাত কাটিয়েছে যেখানে একাকিত্ব ছিল না, ভয় ছিল না, শুধু ছিল নির্ভরতা। আমি তার চুলে আলতো হাত বুলিয়ে দিচ্ছিলাম। মন বলছিল, এই মানুষটার পাশে থাকাটা কোনো পাপ নয়, বরং একটা দায়িত্ব, একটা না বলা চুক্তি, যেখানে উভয়ের মাঝে ঘনিষ্ঠতা মানে ছিল তোমার কষ্ট আমিও বয়ে নেব। আস্তে করে তিনি চোখ মেলে তাকালেন আমার দিকে, একটুও না লজ্জা পেয়ে, না সংকোচে, বরং এক প্রকার শান্ত কোমল গলায় বললেন, সজল, এই প্রথমবার মনে হলো আমি সত্যিই কাউকে পাশে পেয়েছি। আমি তার কপালে চুমু খেয়ে বললাম, তুমি শুধু পাশেই, এখন থেকে তুমি আমার পৃথিবী। তিনি আলতো হেসে বললেন, তুই জানিস না সজল, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন সংসার হারায়, স্বামী বা প্রেমিক চলে যায়, তখন সমাজ তাকে কেমন চোখে দেখে। আর সে যদি কারো দিকে একটু ঘেঁষে দাঁড়ায়, তাহলেই শুরু হয় কানাঘুষো সন্দেহ। তুই আমার পাশে দাঁড়ালে সেই সমাজ তো তোকে ছেড়ে কথা বলবে না। আমি এবার সত্যিই দৃঢ় গলায় বললাম, আমরা যা করছি সেটা পবিত্র, আমরা একে অপরকে দিচ্ছি আশ্রয়, অনুভব, ঘনিষ্ঠতা। আমরা কারো বাড়ি ভাঙছি না, বরং নিজেরা একটা ঘর গড়ছি।
সমাজকে যদি বোঝাতে না পারি তাহলে সময় বুঝিয়ে দেবে আমি আছি তোমার পাশে। তার চোখে জল এসে গেল, কিন্তু সে জল দুঃখের ছিল না, ছিল মুক্তির। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার চেয়ে অনেক ছোট, কিন্তু তোর হৃদয় অনেক বড়, অনেক পরিণত। আমরা তখন দুজনে জানালার ধারে দাঁড়িয়েছিলাম। বাইরে সূর্য উঠছে। আমি তার পেছন থেকে জড়িয়ে ধরলাম, আর তিনি আমার ঠোঁটে এক নরম মধুর চুমু রাখলেন। সেই চুমুতে ছিল কোনো তাড়াহুড়ো নয়, ছিল একটা প্রতিজ্ঞা যে সম্পর্ক শুধু রাতের নয়, দিনের আলোতেও বাঁচবে। কয়েকদিন কেটে গেল। প্রতিদিন আমরা একসাথে চা খাই, একসাথে রান্না করি। সন্ধ্যায় ছাদে হাঁটি। আমাদের মাঝে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা এখন শুধুই শারীরিক নয়, বরং তা রূপ নিয়েছে এক গভীর ভালোবাসায়। কিন্তু সব ঠিক থাকলেও সমাজ তো চুপ করে বসে থাকে না। প্রথম প্রতিবেশী রমা কাকিমা একদিন এসে হঠাৎ বলেই ফেললেন, বৌদি, ওই ছেলেটা কি তোমার কোনো আত্মীয়? প্রভা আপু একটু হেসে বলেছিলেন, হ্যাঁ আত্মীয় তো। মন দিয়ে আত্মীয়। রমা কাকিমার মুখে যে সন্দেহ ছিল তার লুকিয়ে থাকল না। আমার দিকে কেমন বিদ্রূপের হাসি ছুড়ে দিয়ে চলে গেলেন। সেদিন রাতে আমি আর প্রভাব ও ছাদে বসেছিলাম। তার চোখে ছিল চিন্তার ছায়া। সজল, এই সমাজ তো ছাড়বে না। ওরা আমাকে ভালো মেয়ে ভাববে না, তোকে নিয়ে নানা কথা বলবে। আমি শক্ত করে তার হাত ধরে বললাম, তোমার ভালো মন্দ সমাজ ঠিক করবে না, আমি করব, এবং আমি জানি তুমি কতটা ভালো। আমি তো তোমার সেই চোখ দেখেছি যেখানে ভালোবাসা ছাড়া কিছু নেই। তিনি আমায় বুকে টেনে নিয়ে বললেন, তুই আমার জীবনের সেই ভুল জায়গাটাকে ঠিক করে দিচ্ছিস যেখানে আমি ভেঙে গিয়েছিলাম। সেই রাতে আমরা ঘুমোইনি। আমরা একে অপরকে স্পর্শ করেছি, চুমু দিয়েছি, উষ্ণতার চাদরে জড়িয়ে থেকেছি। শরীরের ভাষা যখন আর কিচ্ছু বলার প্রয়োজন রাখে না, তখন মনের ভাষাই হয়ে যায় শ্রেষ্ঠ। আমরা দুজনেই চুপচাপ বুঝে নিয়েছিলাম, এই সম্পর্কে নাম সমাজ যাই দিক, আমাদের কাছে এর মানে সম্মান, সমর্পণ আর ভালোবাসা। দিন কয়েক ধরে আমাদের সম্পর্ক যেন নিঃশব্দ এক সুরের মতো বয়ে যাচ্ছিল। তবে সেই সুরে মাঝে মাঝে ঢুকে পড়ছিল কিছু অসঙ্গতি। প্রতিবেশীদের কৌতূহল, সমাজের চাপা ফিসফাস, আর প্রবাহ আপুর চোখে মাঝে মাঝেই ভেসে ওঠা একরাশ দুশ্চিন্তা। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে ভালোবেসেছেন, আমাকে আপন করেছেন, কিন্তু সমাজের চোখে তাকে একাকী বিধবা বলে বিচার করা হয়। আর আমি একটা তরুণ ছেলে। এই বয়সের ব্যবধান, সম্পর্কের ভিন্নতা সমাজ সহজে মেনে নেবে না। এক সন্ধ্যায় ছাদের কিনারে বসে প্রভা আপু হঠাৎ বললেন, সজল, আমি চাই না তুই আমার কারণে সমাজের কাছে অপমানিত হোক। আমি চমকে তাকালাম তার দিকে। মানে? তিনি শান্ত গলায় বললেন, তোকে ভালোবেসে ফেলেছি বলেই তো বলছি। ভালোবাসা মানে শুধু একে অপরকে আঁকড়ে ধরা নয়, মাঝে মাঝে ছেড়ে দেওয়াও ভালোবাসা। তুই তোর বয়সে যা পাওয়ার তা যেন আমার জন্য না হারাস। আমি তার হাত শক্ত করে ধরলাম। তুমি কি ভাবছ আমি এই বয়সে কি পেতাম? ক্লাসের বান্ধবীদের খোটা, নাকি পরিবার নির্ধারিত এক ভবিষ্যৎ? আমি তো তোমাকেই চেয়েছি, যাকে পেলে আমি পূর্ণ হই। আমি তোমায় ছেড়ে গেলে আমার আত্মার বড় অংশটাই ফাঁকা থেকে যাবে। তিনি চোখ সরিয়ে নিলেন, কিন্তু চোখের কোণে টলমল করছিল অশ্রু। আমি খুব ধীরে তার কপালে চুমু খেলাম। আমি কোনো কিশোর প্রেমের বায়না করিনি প্রভা, আমি চেয়েছি তোমায় পুরোপুরি সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, ছায়ার মতো পাশে থেকে। সেই রাতে আমরা আবার ঘনিষ্ঠ হয়েছিলাম, কিন্তু এবার শরীরের চেয়ে মনের ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। তার চোখে, চুমুতে, আলিঙ্গনে ছিল শুধু একটাই ভাষা, ধন্যবাদ। 1 বছর পর সজল এখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে, আর প্রভাব কাজ শুরু করেছেন একটি বেসরকারি সংগঠনে, যেখানে একাকী নারীদের জন্য সচেতনতা মূল কাজ হয়। তারা এখন একসাথে থাকেন, একে অপরের পাশে। কোনো নাম নেই, সম্পর্কের কোনো প্রচার নেই, শুধু এক বিশ্বাস, এক উষ্ণতা, এক মেলবন্ধন। প্রভা এখন সমাজে মাথা উঁচু করে বলেন, একজন নারী যখন নিজেকে ভালোবাসে তখন সে প্রেম পায়, ঘর পায়, এবং সেই প্রেম তাকে আবার বাঁচতে শেখায়। সজল তার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি কোনো দয়া করিনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। একজন পরিণত নারীর স্পর্শে, যেখানে ভালোবাসা মানে শুধু মেলামেশা নয়, বরং সহানুভূতি, সাহস আর শ্রদ্ধা। এই গল্প কোনো অশ্লীল সম্পর্ক নয়, এটা ছিল সমাজ বিচ্ছিন্ন দুইটা একাকী আত্মার একে অপরকে খুঁজে পাবার গল্প। নারীর একাকিত্ব আজও সমাজ বোঝে না, তাকে বিচার করে, সন্দেহ করে। কিন্তু একজন নারী ও মানুষ, তারও আছে ভালোবাসার অধিকার, স্পর্শ চাওয়ার তৃষ্ণা, আর নিরাপদ আশ্রয়ের স্বপ্ন। বয়স, সম্পর্ক, অতীত, এগুলো যখন সম্মতির পথে বাধা নয়, তখন তা সমাজ নয়, বরং মানবতা দিয়ে বিচার করা উচিত। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম।
গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।